আমার একটা কবিতার লাইন আছে এই টাইপের যে রাষ্ট্র হলো শয়তানের হাতে আঁকা রিফিউজির মানচিত্র। আমার কবিতার লাইন এটা। এই বইটার নাম হচ্ছে আমরা কথা বলি কেননা নীরবতা ফ্যাসিস্টের ভাষা। তো নূর মুস্তাফা আসলে এমন একজন দুর্ভাগা শহীদ যাকে আসলে এই যে রাষ্ট্রের যে বেড়াজাল বা আমাদের সাংবিধানিক যে প্রবলেম হ্যান ত্যান এই সমস্ত মানে ঘোড়াটোপে ফেলা ওনাকে এখন পর্যন্ত উনি আসলে শহীদের মর্যাদা পাননি। আমি আশা করব যে বর্তমান যে গভর্নমেন্ট ইলেক্টেড বাই দ্য পিপল যেটাকে বলা হচ্ছে বা যারা আসলে জনগণের দ্বারা নির্বাচিত সরকার তারা শহীদ নূর মুস্তাফার ব্যাপারটা অন্তত ভেবে দেখবেন। আমি শুরু করতেছি মিলান কুন্ডেরের একটা কথা দিয়ে। উনি বলতেছেন, এটা আপনারা সবাই জানেন, উনি বলতেছেন যে দ্য স্ট্রাগল অফ ম্যান এগেনস্ট পাওয়ার ইজ দ্য স্ট্রাগল অফ মেমোরি এগেনস্ট ফরগেটিং। এই যে আমরা যে আসলে ভুলা যাই, ভুলা যাওয়ার পরে আমরা আসলে যে কোনো জুলুমের ব্যাপারে আসলে আমাদের আর কোনো খবর থাকে না। এই বিষয়গুলোই আসলে মানে লিটারেচারের মনে হয় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আর কি। কুন্ডেরা আসলে ওটাই বলতেছিলেন যে স্ট্রাগল অফ মেমোরি এগেনস্ট ফরগেটিং। তো আমরা আসলে যে ধরনের কথাবার্তা বলার জন্য এখানে আমরা আসলে এখানে আসছি সেইটা মানে এখানে খুব ইম্পর্টেন্ট করে বলা আছে যে জুলাই থ্রু দ্য লেন্স অফ লিটারেচার। এখন আমি যেহেতু আসলে এটির একটু লিটারেচার করি, সো এই বিষয় নিয়ে আমি আসলে কিছু বলার ট্রাই করব। তো জুলাইয়ের লিটারেচার বলার আগে আমি বলতে চাই যে জুলাইয়ের আগের যে লিটারেচার সেটা কেমন ছিল। আমরা মানে আমাদের সোসাইটিটা এখন আসলে এমন এক ধরনের সোসাইটি হয়ে গেছে যে কোনো কিছু ভাইরাল টাইরাল না হইলে আসলে সেগুলো আমাদের কাছে গুরুত্ব পায় না। এটা লিটারেচারের ব্যাপারেও এই কথা খুবই সত্য। আমরা আসলে ওই ধরনের সাহিত্যিকদেরকেই বেশি পড়ি বা ওই ধরনের সাহিত্যিকদের বইপত্রই বেশি বিক্রি হয় যারা আসলে কোনো না কোনোভাবে ভাইরাল হয়েছেন। আমি জানি না আপনারা এখানে যারা আসছেন তারা জুলাই পূর্ব লিটারেচার বলতে আসলে কোনো বইয়ের নাম আপনারা মনে করতে পারবেন কি না আমি জানি না। আসলে আই থিঙ্ক পারাটা একটু মুশকিল, কারণ জুলাইয়ের আগে জুলাই নিয়ে বা জুলাই যে ঘটবে বা ওই রেজিমটা কী ধরনের জুলুম করতেছিল বা ফ্যাসিজম কিভাবে ধীরে ধীরে প্রতিষ্ঠা হচ্ছে, কিসের মধ্য দিয়ে ফ্যাসিজম প্রতিষ্ঠা হচ্ছে, এগুলো কিন্তু আমাদের জুলাইয়ের আগে লিটারেচার এগুলো ছিল এবং এগুলো আসলে লেখা হয়েছিল। বাট আমরা আসলে সেগুলো জানি না যে এটার আমি একটা প্রমাণ দিচ্ছি। জুলাইয়ের আগে যে লিটারেচার হয়েছে আপনারা কোনো দিন আমি দেখিনি, আসলে আমার মানে জুলাইয়ের পরেও আমি দেখিনি যে জুলাইয়ের আগে যারা লিটারেচার করছেন, গুরুত্বপূর্ণ কাজ করছেন, তাদেরকে রাষ্ট্র বা এই যে আমাদের সিভিল সোসাইটি বা যেটাই বলি না কেন, এরা কোনো দিন কাউকে অ্যাকনোলেজ করছেন এবং কাউকে কোনো সংবর্ধনা দিচ্ছেন বা কাউকে কোনো সম্মান দেখাইছেন, এই ধরনের কোনো ঘটনা এই রাষ্ট্রে ঘটেনি এবং এই সিভিল সোসাইটির পক্ষে ঘটেনি। তো সুতরাং জুলাই পূর্ব সাহিত্য আসলে আপনারা জানবেন না বা আমরা জানবো না, এটা একদম খুবই স্বাভাবিক আলাপ। কিন্তু কেমন জানি মনে হয় যে জুলাই ধরেন ব্যাপারটা এরকম যে জুলাই শুরু হইলো, তারপর আগস্টের 5 তারিখ হইলো এবং সমস্ত ন্যারেটিভ তৈরি হয়ে বসে থাকলো। ঘটনা কিন্তু ভাই এরকম না আসলে। মানে জুলাইয়ের আগে কিন্তু বাংলাদেশের কবি সাহিত্যিকরা কেউ সবাই না নিশ্চয়ই, মানে কেউ আসলে খুবই গুরুত্বপূর্ণ কাজ করছেন। বাট আমরা আমাদের স্টেট এবং আমাদের সিভিল সোসাইটি বলি বা যেটাই বলি না কেন তা তাদেরকে সম্মান দিতে পারেননি। তো তাদেরকে যদি আপনি সম্মান দিতে না পারেন তাহলে জুলাইয়ের পরে আপনি কিভাবে আশা করেন যে আসলে আপনার জুলাইকে নিয়েও আসলে খুব ভালো ধরনের কোনো লিটারেচার তৈরি হবে? মানে এটা হবে না তা কিন্তু না। শফিক ভাই যেটা বলছেন যে এটা চলতেই থাকবে, কেউ না কেউ করবেন। মানে আমিও হয়তো লিখবো বা আরেকজন হয়তো লিখবেন, কেউ না কেউ লিখবেন, আমি না লিখলেও আরেকজন লিখবেন। মানে জুলাই নিয়ে তো মানুষ লিখবেনই, এতে কোনো সন্দেহই নাই। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যারা লিখছেন জুলাইয়ের আগে তাদেরকে কিন্তু আপনারা বা আমরা আসলে কোনো ধরনের কোনো সম্মানই দেইনি। সেটা যদি না দিয়ে থাকি, আমি যেটা খেয়াল করলাম সেটা হলো জুলাইয়ের পরে সব সেলিব্রিটি কারা হইতেছেন, কেবলমাত্র যারা পলিটিক্স নিয়ে কথা বলতেছেন বা পলিটিক্যাল পার্সন তারাই কেবলমাত্র সেলিব্রিটি, তাদেরকে সেলিব্রেট করা হচ্ছে। বাট জুলাইয়ের আগে যারা সাহিত্য করলেন, যারা জনতাকে ভাষা দিলেন, জনতার ভাষাকে যারা অ্যাডপ্ট করলেন,
এদেরকে কিন্তু আমি দেখলি না যে কোথাও যে তারা আসলে কোথাও সেলিব্রেট হয়েছেন। জিনিসটা আসলে খুবই মর্মান্তিক। এটা না হইলে আসলে আপনার লিটারেচার তৈরি হওয়ার কোনো চান্স নাই। যেমন ধরেন জুলাইয়ের আগে, মানে আমি যেহেতু এখানে কথা বলতে আসছি আমি আমার কথাই বলি, জুলাইয়ের আগে 2018 সালের ডিসেম্বরে আমার একটা কবিতার বই পাবলিশ হইল। এখানে কেউ কেউ হয়তো নামও মনে রাখতে পারবেন। আমার বইটার নাম ছিল এমন ঘনঘোর ফ্যাসিবাদে। 18 সালের ডিসেম্বরে আমি এই বইটা পাবলিশ করলাম। আপনারা জানেন যে বাংলাদেশে বই পাবলিশ করার যে স্বাভাবিক যে ট্র্যাডিশন সেটা হলো ফেব্রুয়ারিতে বই পাবলিশ করা হয়, কিন্তু আমি হাসান রোবায়েত বইটা পাবলিশ করলাম ডিসেম্বরে, কারণ জানুয়ারিতে সম্ভবত ইলেকশন ছিল। তা আমি চিন্তা করছিলাম যে ইলেকশনের পরে এই বইটা বাইর হইলে আসলে যদি ইলেকশন অন্য কোনো ঘটনা ঘটে তাহলে আমার এই বইয়ের অতটা গুরুত্ব থাকবে না, যার কারণে 2018 ডিসেম্বরে আমি বইটা বাইর করলাম। এবং এই বই এমন ঘনঘোর ফ্যাসিবাদে বাইর হওয়ার পরে আমি যে পরিমাণে ট্রমাটাইজড হয়েছি এবং আমাকে যে পরিমাণে ধরেন নানানভাবে মানে হ্যারাস করা হয়েছে, হয়তো শারীরিকভাবে করা হয়নি কিন্তু মানসিকভাবে করা হয়েছে, মানে সেটা কিন্তু খুবই দুঃখজনক ঘটনা ছিল। এবং আপনারা দেখবেন যে এখনও প্রচুর মানুষ যখন ফ্যাসিবাদ লেখেন তখন দেখবেন যে এরকমটা লেখেন যে এই ঘনঘোর ফ্যাসিবাদে, আমারটা ছিল এমন ঘনঘোর ফ্যাসিবাদ। তার মানে ফ্যাসিবাদ শব্দটাকে যে একটা বিশেষণ দেওয়া, এই ঘনঘোর ফ্যাসিবাদ, এটা কিন্তু আমরা করছিলাম বা আমি করছিলাম। বাট এইটা নিয়ে আমি দেখলাম যে আসলে জুলাই পরবর্তী সময়ে এমন ঘনঘোর ফ্যাসিবাদ বা এই টাইপের জিনিসপত্র যারা কাজ করছিলেন তাদেরকে আসলে কোনো ধরনের কোনো অ্যাকনোলেজমেন্টই তাদেরকে করা হয়নি। এবার দেখেন, যেমন ধরেন জুলাইয়ের আগে আমরা কি করছি। জুলাইয়ের আগে আমাদের বেশ কয়েকটা আন্দোলন এখানে গড়ে উঠছিল, খুবই সিগনিফিক্যান্ট আন্দোলন, যারা পরবর্তীতে 24 ঘটাইলেন। যেমন ধরেন যে সড়ক আন্দোলন হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে নানান ধরনের নির্যাতন হয়েছে। সেই সমস্ত বিষয়ে কিন্তু সেই সময়কার কবিরা লিখছিলেন। যেমন আমার মনে আছে, আমার নিজের লাইনে আমি বলি আপনাদেরকে, আমি যখন সড়ক আন্দোলন হইতেছে এবং প্রচুর মারামারি হইতেছে, সেই সময় আমি লিখলাম যে যখন আমার চোখের পাশে বাড়ছে ক্ষত, ফুল তখনও ফুটছে মাদার চোদের মতো। আমি এই লাইন লেখার পরে সেই সময় প্রচুর ক্রিটিসাইজড হয়েছি আমার শব্দের জন্য সম্ভবত। কিন্তু আপনার হয়তো এখন ব্যাপারটা হাসি লাগতে পারে যে আরে কী ধরনের শব্দ কবিতায় আসতেছে। ইভেন এই কবিতা যদি আমি এখনও শেয়ার দিই, অনেকে আমার এই ধরনের জ্ঞান দেওয়া শুরু করেন যে কবিতা কি শুধুমাত্র এরকম খারাপ খারাপ শব্দ, কবিতা কি ভালো শব্দ হইতে পারে না? হইতে পারে তো ভাই, বাংলা কবিতার হিস্ট্রিতে কিন্তু খারাপ শব্দের অভাব নাই। কিন্তু ধরেন আমরা যখন লিখতেছি তখন আমাদেরকে বলা হচ্ছে যে এই ধরনের শব্দ আসলে আমরা ব্যবহার করবো কিনা। কিন্তু খেয়াল করে দেখেন 24 জুলাই যে ঘটনাগুলো ঘটা শুরু হইলো সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে গালির ব্যবহার হইতেছে, প্রচুর। ইভেন আমি স্লোগান লিখতেছি সেই সময় আমার স্লোগানে আমি প্রচুর গালি ব্যবহার করছি এবং বাংলাদেশের ছাত্র জনতা এই গালিগুলোকে তারা অ্যাকসেপ্ট করছেন এবং শেখ হাসিনার বিরুদ্ধে এই গালিগুলো ছিল মারাত্মক রকমের একটা অস্ত্র। কিন্তু পরবর্তীতে এখন আপনি খেয়াল করে দেখবেন যে শহীদ ওসমান হাদির একটা কথা নিয়ে প্রচুর পরিমাণে ক্রিটিক হয় বাংলাদেশে, খারাপ শব্দ ইউজ করার ব্যাপারে। ভাই, আমরা বাংলা সাহিত্যে এই সমস্ত কাজ আগেই করে আসছি। মানে বিষয়টা এমন না যে আমি হাদি ভাইকে এখন পলিটিশিয়ান হিসেবেই পরিচয় করে দিতে চাই আর কি, যে পলিটিশিয়ানরা এটা কেবলমাত্র পরে বলছেন তা না বস, আমরা এগুলো আগেই করে আসছি এবং আমাদের আগেও আমাদের পূর্বসূরির কবিরাও এগুলো করে আসছেন। সো যখন যে ধরনের ল্যাঙ্গুয়েজ দরকার সেটা কিন্তু বাংলাদেশের কবিরা আসলে করছিলেন। বাট ওই যে আমার একই কথা যে জুলাইয়ের আগে যে সাহিত্য হয়েছে তার কোনো খবর আপনারা রাখেননি। এখন আবার জুলাইয়ের পরে আপনারা ন্যারেটিভ কি সব করতে চাইতেছেন, লিটারেচার করতে চাইতেছেন। হ্যাঁ, হবে, ডেফিনেটলি হবে, কিন্তু যদি একটু অ্যাকনোলেজমেন্টের মধ্য দিয়ে আসতেন আমাদের সিভিল সোসাইটিকে বলতেছি আমি, তাইলে হয়তো বা একটা ঘটনা ঘটতো। যদিও সিভিল সোসাইটি বইলে আমি যাদেরকে সিভিল সোসাইটি বলে মনে করতেছি এরা আসলেই বাংলাদেশপন্থী কিনা সেটা নিয়েও আমার আসলে কোশ্চেন আছে। যাই হোক, আমি একটু পরে আসতেছি আমার এই আলাপগুলোতে। এখন প্রশ্ন হচ্ছে জুলাই সাহিত্য আসলে দরকার কেন? এতক্ষণ অনেক রাগটাগ করলাম, এখন আসি আসল আলাপে যে জুলাই সাহিত্য কেন দরকার। পার্সোনালি আমি যেটা মনে করি যে বেঙ্গলি রেনেসা বইরা যে একটা ফেনোমেনা, যে একটা টার্ম, যে একটা রেভুলেশন বাংলাদেশ বা এই অঞ্চলে হয়েছিল, বেঙ্গলি রেনেসাস, এইটার ক্রিটিক দরকার। যদি আপনি এইটার ক্রিটিক না করতে পারেন তাহলে আসলে জুলাইয়ের তাহলে একটু মুশকিলই হবে। সো জুলাই লিটারেচার আমি পার্সোনালি মনে করি এই কারণে দরকার যে বেঙ্গলি রেনেসাকে ক্রিটিক করা দরকার। এখন বেঙ্গলি রেনেসার ক্রিটিক আমার কেন করা দরকার?
আমার কেন জানি মনে হয় যে বেঙ্গলি রেনেসার যে বড় বড় মহারথীরা যারা বেঙ্গলি রেনেসা ঘটাইছেন, এই বেঙ্গলি রেনেসার ব্যাপারটা আসলে কেমন ছিল? বেঙ্গলি রেনেসা কিন্তু এটা কাইন্ড অফ মানে একটা ইউরোপিয়ান রেনেসার আদলে গড়া, এবং এই রেনেসার উদ্দেশ্য ছিল কি? এই রেনেসার উদ্দেশ্য ছিল হচ্ছে আপনার এলিট হিন্দু, তাদের মূলত মানে আমরা এখন যেটাকে কোট আনকোট হিন্দুত্ববাদ বইলা মানে বলতেছি, আসলে আপনি এটার একদম পেছন থেকে যান, বেঙ্গলি রেনেসার সঙ্গে এটার একটা লিঙ্ক আপ আপনি করতে পারবেন। সো বেঙ্গলি রেনেসার মধ্যে কি কোনোভাবে আপনার মানে নমশূদ্র হিন্দু ছিল? মুসলমান তো ছিলই না, এটা একদম নিশ্চিত। কিন্তু বাংলাদেশের যখন আপনি লিটারেচার করতে যাবেন, এই দেশের যে মানুষ, এই দেশের যে পিপল, তারা কিন্তু তাদের অধিকাংশ মানুষই, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ুক না পড়ে না পড়ুক, তারা কিন্তু কোট আনকোট তারা মুসলমান, অধিকাংশ মানুষ। এবং এখানে যারা মুসলমান না, মানে যে সমস্ত নমশূদ্র হিন্দু বা লোয়ার কাস্ট যে হিন্দু এবং অন্যান্য যে জাতিগোষ্ঠী যারা আছেন, আমি যদি আদিবাসীদের কথা বলি, আমি যদি সাঁওতালদের কথা বলি, আমি যদি এখানে বিহারিদের কথা বলি, আমি যদি আরও অন্যান্য যে জাতিগোষ্ঠী এখানে আছেন তাদের কথা বলি, তাদের কথা যদি আপনি আপনার লিটারেচারে লিখতে চান, তাহলে ডেফিনেটলি ইউ হ্যাভ টু ক্রিটিসাইজ বেঙ্গলি রেনেসা। যদি আপনি বেঙ্গলি রেনেসা ক্রিটিসাইজ না করেন, তাহলে আপনার লিটারেচারটা হবে না আসলে। এখন এই কথা বলতে গিয়ে আমাকে একবার একটা পডকাস্টে জিজ্ঞেস করতেছে যে এই আওয়ামীপন্থী কবি সাহিত্যিক বেশি কেন? তো আমি পরে আপনার উত্তর দেওয়ার সময় আমার নিজেরই মাথার মধ্যে আসলো যে আসলে তাই তো, মানে বাংলাদেশের কবি সাহিত্যিক এত আওয়ামীপন্থী কী জন্যে? পরে আমি ভাই এটা আবিষ্কার করছি, বা আমার নিজের যে উপলব্ধি সেটা হইতেছে যে মূলত আমাদের এখানে যারা লিটারেচার করেন, এরা অধিকাংশই আসলে মানে এদের যে চিন্তার যে পাটাতন, এটা তৈরি হয়েছিল বেঙ্গলি রেনেসা থেকে। বেঙ্গলি রেনেসার পরে বেঙ্গলি ন্যাশনালিজম আসছে, এই বেঙ্গলি ন্যাশনালিস্ট অধিকাংশই হচ্ছে আমাদের কবি সাহিত্যিকরা। তো তারা আসলে বেঙ্গলি ন্যাশনালিজমের জায়গা থেকে তারা মনে করেন যে একমাত্র আওয়ামী লীগই হইতেছে আপনার বেঙ্গলি ন্যাশনালিজমকে এখানে তারা ধারক এবং বাহক। তো যেহেতু বেঙ্গলি ন্যাশনালিজম থেকে তারা আসছেন কবি সাহিত্যিক হয়ে, তাদের মনের মধ্যে আছে আসলে বেঙ্গলি ন্যাশনালিজম, সুতরাং তারা মনেই করেন যে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো পলিটিক্যাল পার্টি এখানে যদি ইলেক্টেড হয় বা এখানে যদি ক্ষমতায় থাকে, তাহলে আসলে বেঙ্গলি ন্যাশনালিজমটা মাইর খাবে। এই জন্য আমার ধারণা এরা মূলত আসলে বেঙ্গলি ন্যাশনালিজমের মুরিদ, আরেক অর্থে এরা আসলে বেঙ্গলি রেনেসার মুরিদ। এই জন্য তাদের রাষ্ট্রকল্প থেকে, তাদের চিন্তা কাঠামোতে কখনোই আদিবাসী থাকে না, তাদের চিন্তা কাঠামোতে কখনোই সাঁওতাল থাকে না, তাদের চিন্তা কাঠামোতে বিহারি থাকে না, তাদের চিন্তা কাঠামোতে মুসলমান থাকে না, তাদের চিন্তা কাঠামোতে নমশূদ্র হিন্দু থাকে না, কারণ তারা বাই প্রোডাক্ট অফ বেঙ্গলি ন্যাশনালিজম। তো যার কারণে আমরা যদি বেঙ্গলি ন্যাশনালিজমকে যদি ক্রিটিক না করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের জুলাইয়ের যে লিটারেচার, এটা হওয়া আসলে মোটামুটি ইম্পসিবল। তো সুতরাং জুলাই লিটারেচার যারা করতে চান, তাদেরকে অবশ্যই আসলে বেঙ্গলি রেনেসা থেকে শুরু করে বেঙ্গলি ন্যাশনালিজম এগুলোকে ক্রিটিক করে করে আপনাদেরকে আসলে আগাইতে হবে। এটা না হলে আসলে আমাদের এটা হবে না। যেমন আমি এখানে একটা ছোট্ট আমার পার্সোনাল একটা উদাহরণ দিচ্ছি। আপনারা জানেন যে ক্লাস 7-এ সিথি নামে একটা কবিতা পড়ানো হয় এনসিটিভিতে, সেটা আমার লেখা। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই কবিতা কীভাবে সিলেক্ট হয়েছে, কোথা থেকে সিলেক্ট হয়েছে, কারা করছেন, আমি ব্যক্তিগতভাবে এই ব্যাপারে কিন্তু খুব কম জানি। আমাকে একদম শেষ সময়ে বলা হয়েছিল যে এই কবিতাটা এনসিটিভিতে যাইতেছে, আপনার অনুমতি দরকার। তো আমি সে সময় অনুমতি দিছি। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে ধরেন, আপনার কি মনে হয় যে আমি হাসান রুবায়েত না হয়ে যদি এই বেঙ্গলি ন্যাশনালিস্ট কোনো একজন কবির লেখা যদি বাংলাদেশের পাঠ্য বইয়ে যদি এখন থাকতো, প্রথম আলো এদের কমপক্ষে 5টা আপনার মানে সাক্ষাৎকার ছাপতো, এবং বাংলাদেশের আরও যে মেইন স্ট্রিম পত্রিকা আছে তারা তার কমপক্ষে 5টা সাক্ষাৎকার ছাপতো। আমাকে কিন্তু আজ পর্যন্ত কেউ বলেওনি যে আসলে মানে আমার লিটারেচার বা আমার জার্নি নিয়ে তারা কিন্তু কখনোই কোনো কথা তারা আমার সাথে বলতে চান না। আমি প্রথম আলো নাম বলতেছি, এটা এস্টাবলিশমেন্টের পার্ট হিসেবে প্রথম আলো আমার কাছে এখানে ফ্যাক্ট না। তো আমি যেটা বলতেছি আসলে দেখেন, আপনি যদি মানে লিটারেচারকে যদি সেলিব্রেট না করেন, লিটারেচারের যারা লোক তাদেরকে যদি সেলিব্রেট না করেন, পরবর্তীতে কারা লিটারেচার করবে, কার ঠেকা পড়ছে? যেমন ধরেন আমি আমার গ্রামে, মজার ব্যাপার বলি, এই যে 24-এর আগে আমার গ্রামে জনগণ ধরেন আমারে আসলে গুরুত্বই দিত না। আমাকে গুরুত্ব তারা কেন দেবে? কারণ আমি আসলে ঢাকা শহরে থাকি, আমি টিউশনি করে চলি, আমার কোনো চাকরি বাকরি নাই, আমি আমার বাপ মাকে তেমন কিছু বলতেও পারি না, আমার ফ্যামিলিতে আমার আসলে কোনো মান সম্মানও নাই। যেহেতু আমি গ্রামে যেতেছি, তো আমি আসলে কে, আমি কার খালু, আমি তো আসলে কেউ না। হ্যাঁ, সো আমার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ওইখানে
অন্যান্যরা ধরেন যারা বিসিএস ক্যাডাক্টার এরা, আমি বলতেছি তাদের কোনো গুরুত্ব নাই। আমি বলছি যে ভাই আমার তো আসলে কোনো গুরুত্বই নাই, যেহেতু আমার কোনো গুরুত্বই নাই তো সুতরাং আসলে আরেকজন লিটারেচার কেন করতে চাইবে? কেউ যদি এখন দেখে যে আসলে এত কিছু করেও যদি কেউ সেলিব্রেটেড না হয় তাহলে তার আসলে সাহিত্য করার কোনো প্রয়োজন আসলে মানুষ মানে সহজে এই লাইনে আসবে না। মানে মানুষ তার ক্যারিয়ার মানে জলাঞ্জলি দিয়ে ধরেন যে লিটারেচার করবে, এইটা করার সম্ভাবনা আসলে খুবই কম আসলে। এখন তাহলে কাহিনীটা হইতেছে কি? কাহিনীটা হচ্ছে যে আমরা যারা জুলাইয়ের পক্ষে যারা লিটারেচার করতেছি, আমাকে অবশ্য খ্যাতটা বলতে পারে না, কারণ যারা আমার ক্রিটিক করবে তারা জানে যে লিটারেচার সম্বন্ধে আমার একটু পড়াশোনা আছে আর কি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আমরা যারা জুলাইয়ের পক্ষে যারা লিখতেছি বা জুলাই নিয়ে যারা লিটারেচার করতেছি তাদের কিন্তু সেলিব্রেট করা হচ্ছে না। তার মানে সেলিব্রেট কেন করা হচ্ছে না? কারণ ইনস্টিটিউশন আপনার পক্ষে নাই। এখন এই ইনস্টিটিউশন তাহলে কি ভাই? এই ইনস্টিটিউশনগুলো গড়েই উঠছে, কিন্তু আমি আবারও বলতেছি ওই বেঙ্গলি রেনেসাঁ এবং বেঙ্গলি ন্যাশনালিজমের একটা প্রোডাক্ট হিসেবে এই ইনস্টিটিউশনগুলো বাংলাদেশে গড়ে উঠছে। তো এখন আপনি যদি পার্সোনালি কোনো ইনস্টিটিউশন না গড়েন, ইনস্টিটিউশন যদি না তৈরি করেন, তাহলে এই যে আমরা যতই পার্সোনালি বা ইন্ডিভিজুয়ালি আমরা যতই লিটারেচার করি না কেন, সেটা ন্যাশনাল লিটারেচারের কোনো মর্যাদা আসলে পাওয়ার কোনো চান্স নাই। সো আপনারা যদি ইনস্টিটিউশন না করেন তো তাহলে এই সমস্ত এরকম সেমিনার বা এরকম ওয়ার্কশপ 2000 টাকা করে আসলে কোনো লাভ নাই যদি না আপনার ইনস্টিটিউশন না থাকে। সো আমি ফিল করি যে বাংলাদেশে আসলে ইনস্টিটিউশন দরকার। যদিও বাঙালি মুসলমানের কাজ হচ্ছে ইনস্টিটিউশন ভাঙা, গড়া না। মানে কেমনে জানে সেটা ভাঙে, যদিও কেউ একটু গড়ে টরে দেয়। যেমন আমার এখন মনে পড়তেছে ইনকিলাব কালচারাল সেন্টারের কথা। হাজি ভাই এটা খুবই কষ্ট করে করলেন, এখন সেটা কী অবস্থায় আছে আমি জানি না। মানে নড়াচড়া আমি দেখতেছি না, যদিও তারা খুবই প্রেশারের মধ্যে আছেন যদিও আমি জানি, কিন্তু আলাদাভাবে তাদের আসলে তাদের ইনস্টিটিউশন দিকে নজর দেওয়া মনে হয় খুবই জরুরি আসলে। এখন যেমন ধরেন যে শফিক ভাই যেটা বলে গেলেন যে 2-3টা উপন্যাসের কথা বললেন, উনি একজনের নাম বলেননি, আমি মানে হয়তো ভুলে গেছিলেন, সালাউদ্দিন শুভ্র, ওনার একটা উপন্যাস আছে। তারপরে হচ্ছে জুলাই পরবর্তীতে একটা কবিতার বই হয়েছে কবি রুম্মানা জান্নাতের বইটা খুব ইম্পর্টেন্ট বই, মেমোরিজ অফ 33 জুলাই এরকম একটা নামে একটা বই হয়েছে, যেখানে যেই বইয়ের আপনি জুলাইয়ের সমস্ত স্মৃতি আপনি মানে ফিরে পাবেন, এবং আপনি বইটা পড়তে গেলে আপনি ফিল পাবেন যে আসলে জুলাইটা কেমন ছিল। এই জায়গায় আমি আরেকটু জিনিস একটু অ্যাড করি। আমাদের 71 পরবর্তী যে বাংলাদেশ, সেখানেও আপনি দেখবেন না যে বিরাট কোনো 71 কেন্দ্রিক কোনো সাহিত্য হয়েছে, যেই সাহিত্যগুলো খুবই মানে আর্টিকুলেটেড, খুবই ক্রাফটেড সাহিত্য। এটা কিন্তু ভাই খুব একটা হয়নি আসলে। শামসুর রহমানের বন্দি শিবির থেকে কিছুটা হয়েছে, কিন্তু শুধুমাত্র 71কে কেন্দ্র করেই তো আমাদের এখানে একটা মহাকাব্য হইতে পারত, আমরা সেটা করতে পারিনি। আপনাদেরকে আমি একটু মনে করে দিই, একটা পর্তুগিজ মহাকাব্য একটা বই আর কি, ওস লুসিয়াদাস নাম এইটা ভাস্কো দা গামা যে আমাদের এদিকে আসছে না, সেটা লুট করছিলেন। এই লুটেরা ভাস্কো দা গামাকে নিয়ে আপনার একজন মানে পর্তুগিজ কবি, উনি ওস লুসিয়াদাস লিখছিলেন। কিন্তু খেয়াল করে দেখেন আমাদের এখানে যে মানে একটা এপিক ঘটনা ঘটছে 1971, সেটা নিয়ে কিন্তু টোটাল কোনো লিটারেচার আসলে আমাদের এখানে নাই। আমরা কোনো কবিতার বই বলতেই পারবো না যে এই কবিতার বইটা আসলে 71 বা ওই কেন্দ্রিক চিন্তাভাবনার সবচেয়ে ভালো বই বা সবচেয়ে ভালো রিপ্রেজেন্টেশন, সেটা আসলে হয়নি। কিন্তু রুম্মানা জান্নাতের বইটা হচ্ছে যে কোনো বাংলাদেশের বড় ইভেন্ট নিয়ে একটা ভালো কাজ, বাট আমরা আসলে এই বইটারেও কোনোভাবে সেলিব্রেট করতে পারিনি। তো না পারলে আসলে যেটা হয় আর কি, নতুন করে কিছু হবে না বা হওয়া একটু জটিলই হবে। যারা আসলে নতুন ধরেন আর্ট করতে চান বা লিটারেচার করতে চান, আমি জাস্ট কয়েকটা কথা একটু বলে আমি শেষ করব। সেটা হচ্ছে যেমন ধরেন আর্ট করতে গেলে আপনার কিন্তু মানে ক্রাফটস সম্বন্ধে, আর্টের যে আর্টিকুলেশন, এগুলো সম্বন্ধে আপনাকে হিউজ পড়াশোনা করতে হবে, হিউজ কাজ করতে হবে। আপনি যদি মনে করেন যে শুধুমাত্র জুলাই নিয়ে লিখলেই আপনার লেখা একটা ইমমর্টাল লেখা হয়ে যাবে, এরকম মনে করার কোনো কারণ নাই। আপনাকে আসলে প্রচুর পরিমাণে ওয়ার্ল্ড লিটারেচার হিসাবপাতি করতে হবে, কোথায় কোন মুভমেন্ট হয়েছে, কেন মুভমেন্ট হয়েছে, এই জিনিসগুলো একদম যদি খুব ভালো করে না করেন তাহলে ঝামেলায় পড়ব। এবং আরেকটা ব্যাপার আমি খুব গুরুত্বের সঙ্গে বলতে চাই যে জুলাইয়ের যে ভাষা, মানে যদি আমি বাংলা ভাষায় যদি জুলাইয়ের জিনিসপত্র লিখতে চাই, তাহলে আমি আসলে কোন ধরনের বাংলা ভাষায় আমি জুলাই লিটারেচার লিখব? পার্সোনালি আমার মনে হয় বাংলাদেশে আসলে যে ধরনের লিটারেচার এখানে অনেক বেশি আপনার ডমিনেন্ট হয়ে উঠছে, এই লিটারেচারগুলো কিন্তু অধিকাংশ হচ্ছে আপনার কলোনাইজড বাংলায় লেখা। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে ইউরোপ বা
আপনার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এখানে ঢুকলো, এরপরে তারা যেভাবে এখানে লিটারেচার করতে ফোর্ট উইলিয়াম কলেজ তারা করলো, তারা বাংলা ভাষা যেভাবে লিখতে বললো, সেই ধরনের বাংলা ভাষায় আসলে এখানে লিটারেচারটা হইতেছে। কিন্তু আমি এই ব্যাপারটা একটু খেয়াল করতে বলবো আপনাদেরকে, যে জুলাইয়ে যখন আমাদের গ্রাফিতিগুলো আমাদের ওয়ালে ওয়ালে যখন লেখা হয়, আপনি দেখবেন এটার ভাষা কেমন। এটার ভাষা কিন্তু আসলে কোনোভাবেই ওই রকম কিছু না যেটা আসলে একদম কলোনাইজড ল্যাঙ্গুয়েজ। আপনি দেখবেন যেটা অনেক বেশি স্বতঃস্ফূর্ত বাংলাদেশের মানুষের ভাষা। সো আমি যেটা বলবো সেটা হলো প্রি কলোনাইজড যে বাংলা, যেই বাংলাটা চর্যাপদ থেকে নিয়ে শুরু করে, যদি আপনি খেয়াল করেন যে এখানে ফোর্ট উইলিয়াম ঢোকেনি, না ঢুকলে বাংলাদেশের বাংলা ভাষাটা বা বাংলা ভাষাটা কেমন হইতে পারতো, সেই ধরনের বাংলা ভাষা, যেই বাংলা ভাষায় বাংলাদেশের মানুষ কথা বলে, ওরালি তারা মানে বাতচিত করে, এই ধরনের জিনিসপত্র আমার মনে হয় একটু বেশি গুরুত্ব দেওয়া উচিত। এবং আমি কতগুলো নাম একটু এখানে বলতে চাই, আমি লিখে নিয়ে আসছি কতগুলো নাম, যে আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন। খুবই গুরুত্বপূর্ণ একজন কবি এবং গীতিকার রামপ্রসাদ সেন, যার নাম আসলে কলকাতাতেও খুব একটা উচ্চারিত হয় না এখন, যেটাকে আপনার রামপ্রসাদী গানটান আমরা বলে থাকি। ইনি কিন্তু আমাদের বাংলা ভাষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। রামপ্রসাদ সেনকে আমাদের পড়তে হবে, আমাদের মঙ্গল কাব্য পড়তে হবে, আমাদের ময়মনসিংহ গীতিকা পড়তে হবে। তারপর আমাদের যে গ্রেট আমাদের কবি আছেন, বাট এটাকে আমরা কবি বলে মনেই করি না। যেমন ধরেন আমাদের জালাল খাঁ আছে, আমাদের শাহ আব্দুল করিম আছে, রমেশ শীল আছে, হ্যাঁ, রাধা রমন আছেন। মানে এই যে ব্যাপারগুলো, এগুলো আমরা কিন্তু খুব একটা খেয়াল করতেছি না, এগুলো আমাদের খেয়াল করা উচিত। এবং আমি আরেকটা কথা একটু বলবো, যদিও এই কথাটা আমি ধার করে বলতেছি শফিক ভাইয়ের কাছ থেকে। শফিক ভাই আমাকে মাঝে মধ্যেই বলেন যে পয়ারের যে কাজ করা, যে পয়ার নিয়ে কোনো কিছু করা যায় কিনা। দেখেন বাংলা ভাষার, শফিক ভাই আমাকে সেদিন যেটা বলছেন এটা খুবই গুরুত্বপূর্ণ আলাপ, যে পয়ার হইতে পারে বাংলা লিটারেচারের খুবই গুরুত্বপূর্ণ একটা অর্নামেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্রাফট। সুতরাং এটা নিয়েও আপনারা কাজ করতে পারেন। এটা মানে তো এই ছিল আমার কথাবার্তা। একটু আমি আরেকটা কথা একটু মনে করতে চাই, যে 24-এর পরে দেখবেন কাওয়ালা নিয়ে প্রচুর ক্যাওস হয়েছে, কিন্তু সেই কাওয়ালা কিন্তু এখন আর নাই বলে নাই আসলে। সো আমি মনে করি যে এই যে এগুলা মানে আমদানি করা যে লিটারেচার, যে কালচার, যে ক্রাফট, যে আর্ট, সেগুলো যদি আসলে আমরা আমাদের মাটি থেকে না আসে, সেটা দিয়ে যদি আমরা লিটারেচার করি, তাহলে কিন্তু থাকবে না আসলে। সো আমি মনে করি জুলাই হচ্ছে একদম সম্পূর্ণ একটা প্রো পিপল এবং ক্রিটিক্স অফ বেঙ্গল রেনেসা এবং বেঙ্গল ন্যাশনালিজম, সেই জায়গাগুলো মাথায় রেখে যদি আমাদের কবিরা, আমাদের শিল্পীরা যদি কাজ করেন, তাহলে হয়তো বেস্ট কাজ হওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ।